তোমাদের 20 তারিখ থেকে প্রথম ফেজের ইন্টারভিউ দিয়েছে ডেট। এবার পরপর সিকোয়েন্স তোমার সবার ইন্টারভিউ হবে। তোমরা মোটামুটি প্রিপারেশন লাস্ট স্টেজে সবাই ঠিকঠাকই করছো, এটা আশা করব। আর যেসব জায়গাগুলো আটকাচ্ছে আমাকে তোমরা টেক্সটও করতে পারো, প্লাস তোমাদের যে কোনো কোশ্চেনের কোয়ারি থাকলে বলতে পারবে। তো এস্টিমেটিং সাবজেক্টটা এরকম আমি পড়িয়েছি। এবার অ্যাকচুয়ালি এস্টিমেটিং থেকে অনেক কোশ্চেন করে, জুনিয়র ইঞ্জিনিয়ারদের এস্টিমেট করতে হয় কোন জায়গা থেকে, জায়গাগুলো বেশি ইম্পর্টেন্স, ঠিক আছে। এবার তোমরা হয়তো ডিপ্লোমা বা বিটেক লেভেলে যে কোনো রাইটারের বই ফলো করেছো, যেমন তোমার পিএন দত্তর বইটাও খুব সুন্দর। হুম। তো সেই হিসাবে যারা তোমরা ওই এস্টিমেটিং থেকে কোশ্চেন করবে, এস্টিমেটিং থেকে কোশ্চেন মেনলি তোমাদের যারা ফ্রেশার্স আছো তাদেরকে ওই বিভিন্ন রকম মেথড, সেন্টার লাইন মেথড বা লং ওয়াল শর্ট ওয়াল মেথডে দুটো ধরো রুম দিল, 3x4 বা 5x6, এই দুটো একটা বারান্দা দিল। তো সেটা সেটা লং ওয়াল বা শর্ট ওয়াল মেথডে তারা কিছু কিছু কোয়ান্টিটি বের করতে দিতে পারে। এটা দেয়, বিগত দিনও দিয়েওছে। আর নর্মালি তোমার এস্টিমেট করার যে প্রসেস, যারা নর্মালি তোমরা বিভিন্ন রকম এস্টিমেটর হিসেবে কাজ করছো বা সাইডে যারা জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছো, তাদেরকে তো এস্টিমেট করতে হয়। তো এস্টিমেট পারপাসে আমার একটা জিনিসই বলার, যে এস্টিমেট করতে গেলে তোমার মেনলি বইয়ে যেটা পড়েছো সেটা কতটা তোমার প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগছে, তারই একটা নমুনা হচ্ছে যে ধরো তুমি ধরো সাপোজ বিল্ডিং এর এস্টিমেট করছো, বা সাপোজ তুমি যে কোনো রোডস এর এস্টিমেট করছো, বাউন্ডারি ওয়াল এস্টিমেট করছো। এটা একটা এস্টিমেট, একটা তো সিকোয়েন্স তোমাকে ফলো করতে হবে। যে প্রথমে আমি তার একটা নর্মালি যে রেট অ্যানালাইসিসটা করবো, কি কি আইটেম ধরবো, আইটেমগুলো তোমার ফিক্স করতে হবে, কি কি কোয়ান্টিটি ধরবে তার, হ্যাঁ, যে অ্যাজ পার ড্রয়িং হিসাবে হোক বা অ্যাজ পার তোমার সাইট কন্ডিশন হিসাবে হোক, তোমাকে সে কোয়ান্টিটি গুলো ফিক্স করতে হবে। এবার তার সঙ্গে সঙ্গে তোমাকে কিছু কিছু আইটেমে, পার্টিকুলার আইটেমে তোমার রেট অ্যানালাইসিস করতে হবে। যেমন বিল্ডিং এর ক্ষেত্রে যেমন যে রেট গুলো দেওয়া থাকে, পিডব্লিউডি শিডিউল ধরেই তো সবাই কাজ করে, যে রেট গুলো দেওয়া থাকে সেটা কম্প্যাক্ট রেট, ওর মধ্যে সবকিছু ইনক্লুডিং থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু রোডস এর ক্ষেত্রে তোমার সেক্ষেত্রে যে রেটটা শিডিউলে তুমি পাবে সেটা হচ্ছে লেবার কস্ট বা মেশিনারি, যে মেশিনারি দিয়ে তুমি কাজ করবে সেই রেটটা থাকবে। কিন্তু তোমার মেটেরিয়ালস, ধরো সাপোজ রাস্তা করছো বা কনক্রিটের কাজ করছো সাপোজ, তো সেই ক্ষেত্রে ধরো কনক্রিটে তোমরা একটা জিনিস মনে রাখতে হবে, যে এগ্রিগেট যে সাইজটা হবে সেটা 10 mm and 20 mm, দু রকমের এগ্রিগেট কনক্রিটে অবশ্যই ইউজ করতে হবে, ঠিক আছে। আর কনক্রিটে তোমার 20 mm এর বেশি এগ্রিগেট কিন্তু জেনারেলি ইউজ করা যায় না, যদি তুমি সাপোজ M20 M30 25 গ্রেড কনক্রিটে কাজ করো। তো সেক্ষেত্রে যে দুটো এগ্রিগেট তুমি ইউজ করছো, 10 mm বা 20 mm, তো এগ্রিগেটের রেটটা তুমি বের করতে হবে। মানে একটা তুমি যখন রেট বের করবে, সেটা পার এম কিউবে কত টাকা আসছে, M20-র ক্ষেত্রে হোক বা M25-এর ক্ষেত্রে হোক, সেটা তোমার বের করতে হবে। তাহলে তুমি একটা কনক্রিট যখন করছো তার মধ্যে কি কি মিক্সিং থাকছে সেগুলো তোমার দেখতে হবে। তোমার এগ্রিগেট থাকছে, হ্যাঁ, কোর্স এগ্রিগেট ফাইন এগ্রিগেট দু রকমই। তোমার সিমেন্ট থাকছে, ঠিক আছে। আর কাজ করতে গেলে তোমার মেশিনারি লাগবে, মেশিনারির সঙ্গে সঙ্গে লেবার লাগবে। সে লেবার আর মেশিনারির যে কস্ট, তুমি সাপোজ তুমি স্পট মিক্সিং এ তুমি কাজ করছো, বা তুমি নর্মালি কনক্রিট মিক্সারে কাজ করছো, বা ব্যাচিং প্ল্যান্টে কাজ করছো, বিভিন্ন মেশিনের জন্য শিডিউলে বিভিন্ন রকম রেট দেওয়া থাকে, আর লেবার রেটটা তার সঙ্গে ইনক্লুডিং। এবার ধরো এগ্রিগেটের রেট তুমি বের করবে, সেটা পাকুড় ভ্যারাইটি যদি হয়, তাহলে পাকুড় থেকে ক্যারেজটা তুমি যে সাইটে বা যে লোকেশনে কাজটা করবে, আজ পার গুগল ম্যাপও হতে পারে, বা তোমার শিডিউলে বিভিন্ন রকম চেঞ্জের জন্য ওরা রেট ডিস্টেন্সটা বলে দেয়। তোমাকে প্রথমে যেটা করতে হচ্ছে ক্যারেজটা বের করতে হচ্ছে। যে সাপোজ পাকুড় থেকে তুমি এগ্রিগেটটা তুমি নিলে, ওয়েস্ট বেঙ্গলে জেনারেলি পাকুড় থেকে এগ্রিগেটটা নেয়। নর্থ বেঙ্গলের ক্ষেত্রে তোমার নর্থ বেঙ্গল ভ্যারাইটি কাজ হলে সেক্ষেত্রে নর্থ বেঙ্গলে ক্যারেজ দেয় আপার বাসরা থেকে, ঠিক আছে। এবার তুমি পাকুড় থেকে ধরো সাপোজ মুর্শিদাবাদে কাজ করছো বা সাপোজ নদিয়াতে কাজ করছো, তো সেই হিসেবে তোমাকে মেটেরিয়ালসটা ক্যারেজ করে নিয়ে আসতে হবে সাইট পর্যন্ত, যেখানে তুমি কাজটা করবে এক্সাক্ট। তো এস্টিমেট করার আগে সব চিন্তা ভাবনাগুলো তোমাকে করতে হবে, যে রেট অ্যানালিস্টটা আমি যে বের করবো ইন্ডিভিজুয়াল আইটেমের,
তার কিছু কিছু জিনিস যেমন তোমার ক্যারেজটা ডিস্টেন্স প্রতি রেট বলে দিয়ে আছে শিডিউলে। 0 থেকে 5 কিলোমিটার একরকম রেট, 5 থেকে 10 কিলোমিটার একরকম রেট, যত তোমার ডিস্টেন্স যাবে তার রেট কিন্তু ভ্যারি করবে, ঠিক আছে। সেই হিসেবে তুমি ওখান থেকে রেটটা চেঞ্জটা পেয়ে গেলে। এবার তুমি যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়, তুমি একটা সরকার অধীনস্থ একটা ডিপার্টমেন্টে কাজ করবে, তো বেসিক যেটা জানতে হবে সেটা হচ্ছে যে গভর্নমেন্টের সেভিংস, তুমি যে মেটেরিয়ালসটা নিয়ে আসবে সেটা পাকুড় থেকেই ধরো সাপোজ তুমি নিয়ে এলে এগ্রিগেটটা, তো সেক্ষেত্রে তুমি ট্রেনে নিয়ে আসবে, রেল লাইনে নিয়ে আসবে, বা বাসে তুমি নর্মালি ট্রাকে নিয়ে আসবে। তুমি যদি ট্রাকে করে নিয়ে আসো সেক্ষেত্রে কম পড়বে, না ট্রেনে নিয়ে আসলে কম পড়বে। কিছু কিছু ডিস্ট্রিক্ট যেখানে তোমার ট্রেনের কানেকশন নেই, রেল লাইন কানেকশন নেই, সেখানে তোমার ট্রাকে নিয়ে আসতে হবে, খরচটা কম পড়বে। কিন্তু যেখানে দেখছো তুমি নর্মালি রেল কানেকশন ঠিকঠাক আছে সেখানে তুমি রেলে ক্যারেজ দেবে, দেখবে রেটটা কম আসবে। তো গভর্নমেন্টকে সবসময় তোমার সেফ কন্ডিশনে রাখতে হবে। এই দুটো ভ্যারি করে তুমি দেখবে যে এটা সেফ, ঠিক আছে, গভর্নমেন্টের জন্য এটা সেফ, তুমি সেই হিসাবে রেটটা দেবে। এবার কাজ করার সময় এবার এজেন্সি তার সুবিধা মতো কাজ করবে। রেলে ক্যারেজ করছো মানে রেলে লোডিং করার একরকম ব্যাপার আছে, আবার যেখানে মালটা তুমি ফেলছে সেখানে আনলোডিং করার একটা ব্যাপার থাকে। তো দুরকম ক্যারেজ হয়ে এই মানে তার হয়ে যায়। তো রেলে ক্যারেজ দিলে খুব একটা কন্ট্রাক্টরের প্রফিট পড়ে না, প্লাস ওরা তো সেই ট্রাকে করে মাল নিয়ে আসে। তো যাই হোক, তুমি যখন এরপর বিটুমিনে তুমি যখন ক্যারেজ দেবে, জেনারেলি বিটুমিনটা ধরা হয় হলদিয়া থেকে, হলদিয়ার আইওসি এর বিটুমিনটাই তোমার জেনারেলি নেয়। তো ওখান থেকে তার ডিস্টেন্স, সাইডের লোকেশনের ডিস্টেন্স হিসাবে তুমি কতটা ডিস্টেন্স আসছে সেই হিসাবে ক্যারেজ পাবে, ঠিক আছে। সেই হিসাবে বিটুমিনের রেট তোমার পার তোমার মেট্রিক টন কত টাকা করে আসছে সেটা তুমি বের করতে পারবে। কনক্রিটের ক্ষেত্রেও সেম, তুমি সাপোজ M20 গ্রেড কনক্রিটে কাজ করছো, তো তার একটা কনজাম্পশন শিট বলে দিয়ে আছে যে 20 mm বা 10 mm এই দুটো এগ্রিগেট ইউজ করা হয়, ইন্টারলকিংটা যেন ঠিকঠাক হয়। তো সেই হিসাবে তুমি 20 mm 0.54 আর 10 mm 0.36 এই কনজাম্পশনে জেনারেলি M3/m3 তোমার নেওয়া হয় এগ্রিগেটটা। এবার তুমি এগ্রিগেট পেয়ে গেলে তার সঙ্গে সঙ্গে তুমি লেবার কস্ট শিডিউল থেকে পেয়ে যাচ্ছ। তোমার বাকি যেটা থাকছে সেটা হচ্ছে সিমেন্ট। সিমেন্টের রেটটা তুমি দেখবে নর্মাল যখন এস্টিমেট করবে, এস্টিমেট করার সময় তোমার কিন্তু তখন নেক্সট ডিজাইন রেডি নয়, ঠিক আছে। তোমাকে কিন্তু শিডিউলে যেটা বলে দিয়েছে M20 জন্য কত কেজি সিমেন্ট লাগে পার M3 বা M25 এর জন্য কত কেজি সিমেন্ট লাগে, সে রেটটাই তুমি দেবে। সেটা 300 কেজি হোক বা 320 কেজি হোক, তার রেসপেক্টে তুমি এস্টিমেটটা করবে। আর যেটা থাকে স্যান্ডটা কিন্তু শিডিউলে কম্প্যাক্ট আইটেম, ঠিক আছে, মানে ওটার জন্য আলাদাভাবে স্যান্ডের রেট দিতে হবে না, ঠিক আছে। তো শিডিউলটা যারা ঘেটেছে তারা বুঝতে পারবে। তো এর রেসপেক্টে পার M3 সাপোজ তুমি 5,000 হোক বা 5,500, 5,000 হোক বা 6,000 হোক, তুমি এই রেটটা জেনারেলি এসে থাকে। M20, M15 বা M25 গ্রেড যে ইন্ডিভিজুয়াল যে গ্রেডগুলো আমি বলছি, তার সঙ্গে রেট শুধু চেঞ্জ হয়। এগ্রিগেট তোমার 10-20 দুটোর ক্ষেত্রে থাকে। তোমার যদি সেম মেশিনারি তুমি ইউজ করো সেক্ষেত্রে তোমার সেম রেটই থাকবে। যদি তোমার রেটটা চেঞ্জ হবে সিমেন্টের, ঠিক আছে, তুমি যাবো কোথাও তোমার 250 কেজি লাগবে, কোথাও 320 কেজি লাগবে গ্রেড বাড়ানোর জন্য, কোথাও 350 কেজি লাগবে, কোথাও 400 কেজি লাগবে, সেই হিসাবে রেটটা ভ্যারি করে। দেখবে M20 থেকে M25 গ্রেড পার M3 রেটের চেঞ্জ 800-900 টাকা বা 1000 টাকার মধ্যে থাকে জেনারেলি, ঠিক আছে। এবার কিছু কিছু ক্ষেত্রে যেমন তুমি রেনফোর্সমেন্ট সাইডে যখন লাগবে তার রেট অ্যানালাইসিস করবে, সেক্ষেত্রে রেনফোর্সমেন্টটা তোমাকে সাপ্লাই দিতে হবে, ক্যারেজটা ধরতে হবে যে তুমি টাটা ইউজ করবে না নন টাটা ইউজ করবে। ওখানে শিডিউলে বলে দিয়েছে ব্র্যান্ড, ঠিক আছে, টাটা সেল এগুলো একরকম ব্র্যান্ড, নন টাটা তারপর শ্যাম স্টিল এগুলো আর এক রকম ব্র্যান্ড। তো সেক্ষেত্রে ওখানকার তুমি ক্যারেজটা নর্মালি কম্প্যাক্ট রেট তুমি পেয়ে যাবে ওখান থেকে। তার সঙ্গে ধর স্টিলের কাজের ক্ষেত্রে যেমন যেটা তোমার থাকে ওয়েস্টেজের একটা ব্যাপার থাকে, 5% কাটিং ওয়েস্টেজ ধরা হয়। আর বিভিন্ন রকম ওভারহেড চার্জ বা কন্ট্রাক্টর প্রফিট 10% ধরা হয়। আর ওভারহেড চার্জ বিভিন্ন রকম স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। যদি মাইনর স্ট্রাকচার হয়, সামান্য অল্প কালভার্টের রিপেয়ারিং করছো, তো সেক্ষেত্রে ধরো তুমি 5 থেকে 10% ধরবে।
ওখানে মর্তে বলে দেওয়া আছে, সাপোজ বড় ব্রিজের ক্ষেত্রে ওভারহেড চার্জ 15% ধরা হয়, এর হিসাবে তুমি রেনফোর্সমেন্ট অ্যানালাইসিস করবে। আর বাকি যে অ্যানালাইসিসটা তোমার করতে হবে, তুমি নর্মালি মেনলি কনক্রিট আর রেনফোর্সমেন্টটা রেটটা তোমাকে আলাদাভাবে ক্যারেজ ধরে বের করতে হবে, যেহেতু মালটা তোমার সাপ্লাই নিতে হবে। কিন্তু বাকি ক্ষেত্রে যেটা হয় যে ম্যাক্সিমাম পিডাব্লিউডি ভলিউম 1 যদি তোমরা ফলো করো, সেখানে তোমরা দেখবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আইটেমগুলো দেওয়া থাকে সেটা কম্প্যাক্ট রেট, মানে সবকিছু মিলেই রেটটা দেওয়া থাকে। তো সেক্ষেত্রে সিমেন্টের রেটও তোমার বলে দিয়ে আছে যে তুমি ওপিসি পিপিসি কত কত গ্রেডের একরকম রেট, হ্যাঁ, বা তোমার 5,700 টাকা করে রেট আছে তোমার এতে ওই ওপিসি 33 বলো, হুম, বা পিপিসির আলাদা আলাদা রকম রেট আছে। বা তুমি ধরো সাপোজ যে কোনো বিল্ডিং এর কাজ করছো, আইটেমটা তোমার আলাদাভাবে রেট অ্যানালাইজ করতে লাগে না, ঠিক আছে। কিন্তু রোডস এর ক্ষেত্রে তার ক্যারেজের একটা ব্যাপার থাকে, বিল্ডিং এর কাজ তো একটা জায়গায় হয়, কিন্তু রোডস এর কাজ তোমার পুরো চেনে ধরেই হবে, সেই ক্ষেত্রে ক্যারেজের একটা ব্যাপার থাকবে বা মেটেরিয়াল সাপ্লাই একটা ব্যাপার থাকবে। তুমি ধরে রাখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে রেট অ্যানালাইসিস তোমার করতে হবে। নর্মালি তুমি দেখবে যেখানে তোমার মেটেরিয়ালস লাগছে, সাপ্লাই নিতে লাগছে, সেসব জায়গাগুলো তোমাকে রেট অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। এটা হলো একরকম পার্ট। এবার তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে এস্টিমেটিং, কস্টিং অ্যান্ড ভ্যালুয়েশন থেকে যদি আমি বলি, এখানে কিন্তু কোশ্চেন করবে। এখানে দু রকমের কোশ্চেন হবে। একটা হচ্ছে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, যারা তোমরা এস্টিমেটিং সাবজেক্টটা একরকম পড়েছো, তারা তোমরা জানো যে তোমাদের কোশ্চেন বিভিন্ন রকম আইটেমের কিরকম তার ইউনিট কি হয়, লং ওয়াল শর্ট ওয়াল মেথডে দুটো রুমের ক্যালকুলেশন বের করতে দিতে পারে, বা যে কোনো ফাউন্ডেশন আর ডিপিসি ফিপিসি বের করতে দিতে পারে। যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করছো তাদের ক্ষেত্রে এস্টিমেটটা করতেই দিবে, যে অ্যাকচুয়ালি এস্টিমেট করতে গেলে কি করতে হয়, তার যে একটা এস্টিমেট একটা প্রসেস থাকে, তুমি তার কোয়ান্টিটি বের করবে, তার রেট অ্যানালাইসিস করবে, তার অ্যাবস্ট্রাক্ট অফ কস্ট বের করবে। তুমি কোয়ান্টিটি পেয়ে গেলে এত এমকিউ বা এত মেট্রিক টন বা এত নাম্বার, তার সঙ্গে রেট মাল্টিপল করলে তুমি তার টোটাল ভ্যালুয়েশন পেয়ে যাবে। তারপরে যেটা লাস্টে যেটা হয় সেটা হচ্ছে জেনারেল কস্ট অফ অ্যাবস্ট্রাক্ট, ওর সঙ্গে তুমি জিএসটি ফিএসটি ইন্ডিভিজুয়াল আইটেমে ধরতে পারো, বা লাস্টে গিয়ে জিএসটি অ্যাড করতে পারো। এখন 18% জিএসটি অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, 1% লেবার ওয়েলফেয়ার সেস ধরতে হয়, আর 3% কন্টিনজেন্সি ধরতে হয়, ঠিক আছে। এবার তুমি দেখবে যে কিছু কিছু ক্ষেত্রে যে টোটাল তোমার যে এস্টিমেট এস্টিমেট অ্যামাউন্ট আর টেন্ডার অ্যামাউন্ট দুটো ডিফারেন্ট। এস্টিমেট অ্যামাউন্ট কি, ধরো আমি এস্টিমেট করছি, এস্টিমেট টোটাল যে ভ্যালুটা ইনক্লুডিং 18% জিএসটি, 1% লেবার ওয়েলফেয়ার সেস, 3% কন্টিনজেন্সি, এই তিনটে ইনক্লুডিং করে যে রেটটা ধরা হয় সেটা হচ্ছে আমার এস্টিমেট ভ্যালু। সেটা তুমি এস্টিমেট সাবমিট করলে, তুমি ধরো সেকশনে পোস্টিং থাকলে তুমি সাব ডিভিশনে সাবমিট করলে, ওখান থেকে থ্রু প্রপোর্শনাল যা যেরকম লিমিটে টেন্ডারটা হলো। এবার টেন্ডার ভ্যালুটা কি, টেন্ডার ভ্যালুটা ধরো এস্টিমেট তোমার টেন্ডারে পুট করলো, এস্টিমেট পুট ইন টেন্ডার, ওটা 3% কন্টিনজেন্সিটা বাদ দিয়ে তোমার অ্যামাউন্ট ভ্যালুটা তোমাকে পুট করলো। তোর 100 টাকা যদি হয় এস্টিমেট ভ্যালু, তোমার 97 টাকা অনলাইনে টেন্ডার পুট হবে, ঠিক আছে। এবার টেন্ডার অ্যামাউন্ট কোনটা, টেন্ডার অ্যামাউন্ট ওই 97 টাকার কাজটা করতে গেলে কন্ট্রাক্টর কত পার্সেন্ট লেস বা এভাবে কাজ করছে। ধরো কোনো এক কন্ট্রাক্টর 2% লেস মেরেছে, কোনো কন্ট্রাক্টর 5% অ্যাবাভ মেরেছে, তো সেক্ষেত্রে বিভিন্ন রকম রেট পড়ে। একটা টেন্ডার কোরাম করতে গেলে, মানে কোরাম বলতে টেন্ডারটা পার্টিসিপেট করতে গেলে মিনিমাম 3টে পেপার পড়তে হয়, ঠিক আছে। ধরো যারা 12 লেস বেশি মেরেছে, মানে কি 97 টাকার কাজটা ও আরো কমে করতে চাইছে, ঠিক আছে। আর যে অ্যাবাবে মেরেছে তো 97 কাজটা আরো বেশি রেট রেট দিয়ে করতে চাইছে, তো গভর্নমেন্টের দিক থেকে যে লেসে কাজ করবে সেই অ্যাকসেপ্ট হবে। তো সেই হিসাবে সেই কাজটা যেটা পায় টেন্ডার ভ্যালুটা তখন 97 আর 2% কমে যাবে, ঠিক আছে। সেই টাকাটা তোমার টেন্ডার অ্যামাউন্ট, সেই টাকাটাই গভর্নমেন্ট বলছে তোমার 97 টাকার 2% কমিয়ে কন্ট্রাক্টর বলছে যে আমি কাজটা পুরোটাই করে দেবো, ঠিক আছে। মানে তোমার তোমার 95 টাকায় প্রায় ও কাজটা সে করে দেবে, 97 টাকার কাজটা। তো কিন্তু তোমাকে কাজটা 95 টাকা রেসপেক্টে করলে হবে না, তোমাকে কিন্তু 97 টাকা যতটা কোয়ান্টিটি আছে ততটাই কনজিউম করতে হবে, ঠিক আছে। এবার সে লেস মেরেছে, তার হয়তো আগে থেকে বিটুমিন কেনা আছে হতে পারে, তার আগে থেকে সিমেন্ট মেটেরিয়ালস অ্যাভেলেবেল আছে,
একটা সিমেন্ট যখন সাইডে কাজ করবে তার ভ্যালিডিটি ম্যাক্সিমাম থেকে 3 মাস, লাইম পাউডারেও 3 মাস, 3 মাসের বেশি একটা সিমেন্ট তুমি ইউজ। তুমি জানোই যে এস্টিমেট ইজ দ্য প্রসেস অফ ক্যালকুলেটিং দ্য কোয়ান্টিটিজ অ্যান্ড কস্ট অফ মেটেরিয়াল, লেবার অ্যান্ড ইকুইপমেন্ট রিকোয়ার্ড টু কমপ্লিট এ কনস্ট্রাকশন প্রজেক্ট। তুমি ইট ইজ ইউজ টু প্রোভাইড এ রাফ আইডিয়া অফ দ্য প্রজেক্ট টোটাল কস্ট বিফোর ইটস বিগিন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এস্টিমেট অ্যান্ড বাজেট? এই দুটোর মধ্যে ডিফারেন্ট অনেক সময় জিজ্ঞেস করে। তুমি এস্টিমেটটা তুমি বলতে পারবে, এস্টিমেট ইজ দ্য তোমার বেসড অন দ্য প্রজেক্ট রিকোয়ারমেন্ট অ্যান্ড দ্য প্ল্যান, হোয়াইল এ বাজেট ইজ অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ দ্য তোমার প্রজেক্ট। দ্য এস্টিমেট হেল্প ইন প্ল্যানিং whether the budget is used for financial control during project execution। তার থেকে দেখো অনেকের ক্ষেত্রে এটা কোশ্চেনটা কমন করে ডিফারেন্ট টাইপ অফ এস্টিমেট যদি জিজ্ঞেস করে, তোমরা বলবে প্রিলিমিনারি এস্টিমেট বা রাফ কস্ট এস্টিমেট, যেটা ডিটেল এস্টিমেট, কোয়ান্টিটি এস্টিমেট মানে বিল অফ কোয়ান্টিটি, যেটা রিভাইজ এস্টিমেট, সাপ্লিমেন্টারি এস্টিমেট। ঠিক আছে, সাপ্লিমেন্টারি এস্টিমেট তোমার ইউজ ফর অ্যাডিশনাল ওয়ার্ক নট ইনক্লুডেড ইন দ্য অরিজিনাল প্রজেক্ট। ধরো তুমি কিছু কাজ করছো, কাজ করতে করতে সাইডে দেখা যাচ্ছে যে ওই কাজ আইটেমটা কাজ করা যাবে না, তোমাকে আইটেম চেঞ্জ করতে হচ্ছে, তো যেটা তোমার এস্টিমেটের মধ্যে ছিল না সেটা তোমাকে নতুন করে আবার সাপ্লিমেন্টারি কন্ট্রাক্টরের প্যাডের পাতাতে আবার সেই তোমার কটা আইটেম তুমি আবার সাপ্লিমেন্টারি করছো সেই হিসাবে তোমাকে আবার সার্টিফাইড করতে হবে। ঠিক আছে, টাকাটা কি হবে, এই টাকাটা কোথা থেকে বের হবে, যে আইটেমটা তুমি কাজ করছো না তার অল্টারনেট হিসাবে যে কাজটা, যে আইটেমটা তুমি ধরেছো সেখান থেকে তোমার ব্যালেন্স করতে হবে লেস আর এক্সেস। ঠিক আছে, করে ওটা টেন্ডার অ্যামাউন্টের মধ্যে তোমাকে রাখতে হবে, টেন্ডার অ্যামাউন্ট অ্যান্ড আগে ছিল সেটা 10%-এর মধ্যে রাখতে হতো। এবার দেখো যেটা বলছি যে তোমার কি এলো, ওকে, what is the detail estimate and how is it prepared? তুমি দেখবে যে ডিটেল এস্টিমেট যখন তোমাকে বলবে যে স্টাডি দ্য ড্রয়িং অ্যান্ড স্পেসিফিকেশন, ব্রেকিং ডাউন দ্য ওয়ার্ক ইনটু ডিফারেন্ট আইটেম, যেমন তোমার এক্সকাভেশন থাকবে, কনক্রিট, মেশনারি, ক্যালকুলেটিং কোয়ান্টিটিজ, তোমার সেটা পার কিউবিক মিটার হোক, পার স্কোয়ার মিটার হোক, অ্যাপ্লাইং কারেন্ট রেট তোমাকে দিতে হবে ফর লেবার, মেটেরিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট, অ্যাডিং কন্টিনজেন্সি ফর তোমার ওয়ার্ক, তোমার ইউনিট রেট অ্যানালাইসিস, রেট অ্যানালাইসিস তোমাকে যেটা বললাম, রেট অ্যানালাইসিস ইজ দ্য ডিটারমিনেশন অফ দ্য পার ইউনিট কস্ট অফ কনস্ট্রাকশন ওয়ার্ক হুইচ ইনক্লুডেড দ্য কস্ট অফ মেটেরিয়াল, লেবার, টুলস, ইকুইপমেন্ট অ্যান্ড ওভারহেড। ঠিক আছে, এর মধ্যে ইনক্লুডিং থাকতে পারে। ইট ইজ এসেনশিয়াল ফর প্রিপেয়ারিং এ ডিটেল এস্টিমেট। দেখো এখানে বলেছে হোয়াট ফ্যাক্টর অ্যাফেক্ট দ্য রেট অ্যানালাইসিস অফ এ পার্টিকুলার আইটেম অফ ওয়ার্ক। তার মধ্যে তোমার থাকবে মেটেরিয়াল কস্ট, লেবার, তোমার থাকবে ইকুইপমেন্ট রেন্টাল, ওনারশিপ সেটা হতে পারে, বা ডিপার্টমেন্টে সাপ্লাই দিচ্ছে কিনা সেটা তোমার দেখতে হবে, ইকুইপমেন্ট বা কন্ট্রাক্টর সাপ্লাই, ওভারহেড অ্যান্ড প্রফিট কন্ট্রাক্টরের কিছু কিছু আইটেমে ধরতে হয়, লোকেশন অ্যান্ড টাইম অফ ইয়ার। কার অডিওটা খোলা আছে একটু অফ করো, অডিওটা মিউট করো। তারপর এখানে বলছি হাউ ডু ইউ পারফর্ম ডেটা অ্যানালাইসিস ফর কনক্রিট ওয়ার্ক। তোমাকে যেটা বললাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে জিজ্ঞেস করে কনক্রিটের রেট অ্যানালাইসিস কি করে করবে। এক এমকিউ তুমি কনক্রিটের রেট অ্যানালাইসিস M20 হোক বা M25 গ্রেড হোক, তার কি কি আইটেম তোমার ধরতে হবে সেই হিসাবে তোমার এটা বলা আছে। দেখো অনেক সময় জিজ্ঞেস করে তোমার কোয়ান্টিটি সার্ভে থেকে হোয়াট ইজ বিল অফ কোয়ান্টিটি, বিওকিউ। বিওকিউ ইজ এ ডকুমেন্ট দ্যাট আইটেমাইজ অল দ্য কোয়ান্টিটিজ অফ মেটেরিয়াল, সেখানে থাকবে, সেখানে লেবার অ্যান্ড সার্ভিসেস রিকোয়ার ফর এ কনস্ট্রাকশন প্রজেক্ট। ইট ইজ ইউজ অ্যাজ এ বেসিস ফর টেন্ডারিং, কস্ট কন্ট্রোল অ্যান্ড কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন। তোমাকে অনেক সময় কোশ্চেন ইন্টারভিউ করে হাউ ডু ইউ ক্যালকুলেট the quantity of brick required for a wall। ধরো একটা তুমি যে ওয়ালে ইন্টারভিউ দিবে বা তোমার বাড়ির যে কোনো ওয়ালে তুমি একটা বের করবে কতগুলো ব্রিক লাগবে, কি করে বের করবে। দেখো নাম্বার অফ ব্রিক মানে ভলিউম অফ ওয়াল তোমাকে বের করতে হবে, ডিভাইডেড বাই নাম্বার অফ ওয়ান ব্রিক উইথ মর্টার। এখানে দেখো বলে দিয়ে যাচ্ছে থিকনেস অফ দ্য মর্টার জয়েন্ট 10 mm, তুমি কনসিডার করে নিবে। ঠিক আছে,
এটা কিন্তু ইন্টারভিউ জিজ্ঞেস করেছিল, ঠিক আছে, গতবার অনেকে জিজ্ঞেস করেছিল। নর্মাল এগুলো যেগুলো জিজ্ঞেস করবে সেগুলো তুমি তার জন্য ক্যালকুলেটর লাগবে না, তুমি এমনি ভার্বালি তুমি বলতে পারবে, ঠিক আছে। দেখো তুমি যদি স্ট্যান্ডার্ড একটা মডিউলার ব্রেকের সাইজ ধরো, তোমরা জানো 190 × 90 × 90 mm, তোমরা জানো দ্য ভলিউম উইথ মোটর ক্যান বি অ্যাজিউম টু বি অ্যাপ্রক্সিমেটলি কত 0.002 কিউবিক মিটার, ঠিক আছে। দ্য থিকনেস অফ দ্য মোটর জয়েন্ট তুমি 10 mm যদি ধরো, সেক্ষেত্রে তুমি এখানে কতগুলো ব্রিক লাগছে কোনো ওয়ালে সেটা তুমি ইজিলি তুমি ক্যালকুলেট করতে পারবে। এই যে প্রসেসটুকু তোমাকে বললেই তারা খুশি, ঠিক আছে। দ্য কস্ট, এখান থেকে কন্ট্রোল অ্যান্ড ভেরিয়েশন থেকে কোশ্চেন করতে পারে। হোয়াট আর দ্য মেথড টু কন্ট্রোল কনস্ট্রাকশন কস্ট, তোমরা অ্যাকুরেট এস্টিমেট তোমার ডিউরিং দ্য প্ল্যানিং স্টেজ, ইউজ বিওকিউ, রেগুলার কস্ট মনিটরিং, ইফেক্ট রিসোর্স ম্যানেজমেন্ট, টাইমলি প্রকিউরমেন্ট। তারপরে এই কোশ্চেনটা দেখো বলেছে হাউ ডু ইউ ম্যানেজ কস্ট ওভারডান ইন এ প্রজেক্ট। সেক্ষেত্রে তুমি কি করবে, আইডেন্টিফাইং দ্য কজ, কি কারণে তোমার এটা হচ্ছে ওভারডান, ডিজাইন চেঞ্জ করতে হতে পারে, মেটেরিয়াল কস্টের জন্য হতে পারে। তারপরে অপটিমাইজিং রিসোর্স, রিভাইজিং দ্য প্রজেক্ট স্কোপ। হাউ ডু ইউ হ্যান্ডেল এ মেটেরিয়াল ওয়েস্টেজ ইন কনস্ট্রাকশন, সেক্ষেত্রে তোমাকে প্রপার স্টোরেজ এন্ড হ্যান্ডলিং অফ মেটেরিয়াল অন সাইট, অ্যাকুরেট মেটেরিয়াল কোয়ান্টিটি এস্টিমেট টু অ্যাভয়েড ওভার অর্ডারিং, ট্রেনিং ওয়ার্কার তোমাকে দিতে হবে, ইউজিং স্ট্যান্ডার্ডাইজ সাইজ অফ তোমার মিনিমাম কাট অফ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট কস্ট অফ কনস্ট্রাকশন। দ্য ডাইরেক্ট যেটা তুমি জানো যে এক্সপেন্স ডাইরেক্টলি tied to construct activities such as material, labor and equipment, আর indirect এর মধ্যে তোমার পড়ছে ওভারহেড এক্সপেন্স লাইক সুপারভিশন, তোমার অফিস অ্যাডমিনিস্ট্রেশন, একটা ক্যাম্প করতে হবে যে জায়গাতে কাজ হবে, ঠিক আছে, অফিস করতে হবে, ট্রান্সপোর্টেশন, হ্যাঁ, এসব ইন্স্যুরেন্স, এসব ব্যাপারগুলো তোমার থাকে ইনডাইরেক্ট কস্ট। কন্টিনজেন্সি থেকে তোমার কোশ্চেন হতে পারে, হোয়াট ইজ দ্য কন্টিনজেন্সি ইন অ্যান এস্টিমেট, হাউ ইজ ইট ক্যালকুলেট। দেখো কন্টিনজেন্সি বলছে আর প্রোভাইড অ্যাডেড টু অ্যান এস্টিমেট টু কভার তোমার কস্ট অফ রিস্ক, ইট ইজ টাইপিক্যালি ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল এস্টিমেট, 5 থেকে 15% বলছে, জেনারেলি তোমার 3% এটা এস্টিমেট ধরা আছে কোনো এস্টিমেটে, ঠিক আছে, এটা বলে দিয়েছে অর্ডারে। দেখো ওভারহেড চার্জের ক্ষেত্রেও তোমার প্রফিট, এটা তোমার ওভারহেড চার্জ 5 থেকে 20% মধ্যে ধরতে হয়, কন্ট্রাক্টর প্রফিট 10%। এটা তোমার বলা আছে মর্তে। What is the importance for tendering in estimate? The tendering তো তোমার করতে হবে, the process of inviting contractor to submit bids for a project, ঠিক আছে। It allow the client to compare different bids and choose the most cost effective and technically sound option. এই কোশ্চেনটা কমন আছে, দেখো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, তোমার লামসাম কন্ট্রাক্ট হতে পারে, আইটেম রেট কন্ট্রাক্ট হতে পারে, তোমার কস্ট প্লাস কন্ট্রাক্ট হতে পারে, টাইম অ্যান্ড মেটেরিয়াল কন্ট্রাক্ট, এটা জেনারেলি হয়, ঠিক আছে। দেখো এটা কমন কোশ্চেন, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং থেকে যদি কোশ্চেন টার্গেট করে। হোয়াট ইজ লং ওয়াল অ্যান্ড শর্ট ওয়াল মেথড ইন এস্টিমেট, তোমরা পড়েছো যে লং ওয়াল অ্যান্ড শর্ট ওয়াল মেথড ইন ইজ এ টেকনিক used to calculate the quantities of various building component, that is brick work হতে পারে, কনক্রিট হতে পারে, by measuring the length of the longer long wall and shorter মানে short wall side of the structure. These length are then used to calculate the total quantities by the considering the center line, তুমি ইউজ করতে পারো external dimension of wall, দুটো মেথডেই করা যেতে পারে। দেখো হাউ টু ক্যালকুলেট দ্য লেন্থ অফ লং ওয়াল অ্যান্ড শর্ট ওয়াল। লং ওয়ালের ক্ষেত্রে তোমরা জানো সেন্টার টু সেন্টার লেন্থ প্লাস উইথ অফ দ্য ওয়াল নিতে হয়, ঠিক আছে। আর শর্ট ওয়ালের ক্ষেত্রে তোমরা জানো সেন্টার টু সেন্টার লেন্থ মাইনাস উইথ অফ দ্য ওয়াল হয়, ঠিক আছে। এই দুটো জিনিস একটু দেখবে। আর হোয়াট ইজ দ্য সেন্টার লাইন ইন দ্য লং ওয়াল অ্যান্ড শর্ট ওয়াল মেথড।
The center line refer to the line passing through the center of the wall, যে কোনো ওয়ালের of a structure. The center line length is the sum of the length of the wall measure along the center line. So in this method the wall length is are adjusted by the adding or subtracting the half width of the wall to or from the center line length. এবার এখানে বলেছি what are the type involved in the long wall and short wall method estimating in a structure. The measurement the center line length adjust for wall width, এগুলো দেখে নিবে, এগুলো আমি আপলোড করে দেবো। এই কোশ্চেনগুলো লং ওয়াল শর্ট ওয়াল মেথড থেকে যেসব কোশ্চেনগুলো জেনারেলি করে থাকে এখানে আমি বলেছি পরপর। দেখো তোমাকে বলতে পারে হাউ উড ইউ হ্যান্ডেল ওয়াল অফ ভ্যারিং থিকনেস ইন লং ওয়াল অ্যান্ড শর্ট ওয়াল মেথড, কোশ্চেন হতে পারে। তারপরে লং ওয়াল শর্ট ওয়াল মেথড থেকে তোমার অনেক রকম কোশ্চেন করে থাকে, যেমন এখানে দেখো বলেছে ক্যান ইউ এক্সপ্লেন হাউ ইউ উড ক্যালকুলেট দ্য কোয়ান্টিটি অফ এ ব্রিক ইউজিং এ লং ওয়াল অ্যান্ড শর্ট ওয়াল। ঠিক আছে, তো প্রথমে তোমাকে ফার্স্ট ক্যালকুলেট দ্য অ্যাডজাস্ট লেন্থ তোমাকে বের করতে হবে of the long and short wall based on the center line dimension and wall thickness. Determine the height of the wall, তোমাকে অবশ্যই সেটা লাগবে। তারপরে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে ভলিউম অফ ব্রিক ওয়ার্ক তুমি পেয়ে যাবে লেন্থ থিকনেস ইনটু হাইট দিয়ে। তারপরে ক্যালকুলেট দ্য বোথ দ্য লং ওয়াল অ্যান্ড শর্ট ওয়াল সেপারেটলি and the sum of the volume. Finally deduct the volume of any opening door and window. তোমাকে সেটা ক্যালকুলেট করার পর দেখা যায় সেই ওয়ালে কোনো ডোর আছে বা উইন্ডো আছে, সেই ভলিউমটা তোমাকে ডিডাক্ট করতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে। তোমার এস্টিমেটিং এন্ড কস্টিং এর মেইন অবজেক্টিভ যদি বলো সেক্ষেত্রে তোমার দ্য টোটাল কস্ট অফ দ্য প্রজেক্ট, দ্য বেসিস অফ দ্য বাজেটিং অ্যান্ড ফিনান্সিং ব্যাপারটা তোমার জানতে হবে। টু assist in project planning and resource allocation, to compare different alternative and choose the most cost effective solution, to prepare tender documents. তোমাকে সেই জন্য তোমাকে অবশ্যই সেটা এস্টিমেট এন্ড কস্টিং ব্যাপারটা তোমাকে জানতে হবে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ কন্টিনজেন্সি অফ এস্টিমেট, তোমাকে এটা এর আগে কোশ্চেনটা রিপিট হয়ে গেছে মনে হচ্ছে। আর হাউ ডু ইউ হ্যান্ডেল কস্ট ওভাররান, এটা তো এর আগে বললাম। দেখো হোয়াট আর দ্য ইউনিট অফ মেজারিং আর্থওয়ার্ক, আর্থওয়ার্ক যখন তুমি ক্যালকুলেট করবে সেটাকে তোমাকে কিউবিক মিটারে কিন্তু করতে হবে। তুমি কিন্তু আপ টু 300 mm যদি আর্থওয়ার্ক তুমি করো, আপ টু 300 mm আর্থওয়ার্ক এক্সকাভেশন, এটা কিন্তু স্কয়ার মিটারে হবে। ঠিক আছে, আপ টু 300 mm, মোর দেন 300 হয়ে গেলে 300 এটা পর্যন্ত আপ টু, এটা মোর দেন 300 হয়ে গেলে সেক্ষেত্রে তোমাকে কিউবিক মিটার নিতে হবে। ঠিক আছে, আপ টু 300 যেমন সাইডে শোল্ডারিং কাটিংটা স্কয়ার মিটারে হবে। নর্মাল তুমি যে কোনো প্রোটেক্টিভ ওয়ার্ক করবে, এক্সকাভেশন করবে, বা সাপোজ যে কোনো বিল্ডিং করবে এক্সকাভেশন ধরবে, কোনো কালভার্ট করবে তার এক্সকাভেশন ধরবে পার এম কিউবে, লেন্থ ব্রেথ হাইট। ঠিক আছে, হোয়াট ইজ দ্য থাম রোল অফ এস্টিমেট স্টিল কোয়ান্টিটি আরসিসি ওয়ার্ক, তোমাকে এটা অ্যারাউন্ড 1 to 2% অফ দ্য টোটাল ভলিউম অফ কনক্রিট ধরা হয়। সাপোজ ধরো কতটা রেনফোর্সমেন্ট লাগবে, তোমার রাফ কস্ট এস্টিমেট বের করতে হবে। সেক্ষেত্রে ধরো কতটা রেনফোর্সমেন্ট লাগবে, তুমি উইদাউট ড্রয়িং তো সেটা ক্যালকুলেট করা সম্ভব নয়, তুমি কি ড্রয়িং এ কাজ করাবে। সাপোজ একটা কালভার্টের স্ল্যাবে তুমি কতগুলো রেনফোর্সমেন্ট লাগবে, তার জন্য যা কনক্রিট আসবে তোমার, সাপোজ তুমি স্ল্যাবে তুমি 125 বা সাপোজ তুমি 150 mm থিকনেস দাও, বা 200 mm থিকনেস দাও, তো লেন্থ ব্রেথ থিকনেস করে যে কোয়ান্টিটি আসবে তার 1 থেকে 2% তোমার জেনারেলি ধরা হয়, হ্যাঁ, রাফ কস্ট। ঠিক আছে, রেনফোর্সমেন্টের কোয়ান্টিটি। আর যদি তুমি অ্যাকুরেট করতে যাও তাহলে তোমার ড্রয়িং আগে প্রোভাইড করে ড্রয়িং বের করে দেখতে হবে কতটা আসছে। ড্রয়িং যেটা তোমার এস্টিমেট একরকম, আর এস্টিমেটের রেসপেক্টে যা এস্টিমেট সেটা তো তোমার বিল নাও আসতে পারে, অ্যাজ পার সাইট কন্ডিশন ডিফারেন্ট সিচুয়েশন চেঞ্জ হয়, সেক্ষেত্রে তোমাকে কম বেশি তো আসবেই, এক্সাক্ট তো সেম জিনিসই আসে না। দেখো হাউ ডু ইউ অ্যাকাউন্ট ফর মেটেরিয়াল ওয়েস্টেজ ইন, এটা তো তোমার বললাম, ওভারহেডটা বললাম। ধরো প্রফিট মার্জিন ক্যালকুলেট অন দ্য এস্টিমেট, প্রফিট জেনারেলি কন্ট্রাক্টর প্রফিট 10% ধরা হয়।
তোকে এই কোশ্চেনগুলো তোমরা এস্টিমেটিং থেকে জেনারেলি দেখো। আর এস্টিমেটে তুমি ইন্ডিভিজুয়াল মেথড যেটা বলছে তোমার লং ওয়াল অ্যান্ড শর্ট ওয়াল মেথড, ঠিক আছে। সেই হিসাবে তোমার লং ওয়াল শর্ট ওয়াল যে ক্যালকুলেটটা আমি এটাকে বললাম কোশ্চেনে, এরকম ভাবে করে তারপরে তোমাকে নর্মালি এখানে এখান থেকে তোমার বুঝতে হবে যে দেখো তোমার যে কোনো সাপোজ যে কোনো প্ল্যানের ক্ষেত্রে তোমার নর্মালি জিএল থেকে তার একটা হাইট থাকে, হ্যাঁ। তুমি পিসিসি করলে তার ফার্স্ট ফুটিং, সেকেন্ড ফুটিং, ঠিক আছে। তারপরে তোমার ডিপিসি করলে, তো এরপরে নর্মালি যে ওয়াল তুমি তুললে, তারপরে ওয়াল থেকে তো নর্মালি 3.5 মিটার হাইট হলো। হুম, এই যে টোটালটা তোমাকে বিভিন্ন রকম মেথডে তোমাকে বের করতে দিতে পারে। সেখানে তোমার আর্থ ওয়ার্ক ইন এক্সকাভেশন তোমার বের করতে হবে, লং ওয়াল শর্ট ওয়াল মেথড ধরে। দেখো লং ওয়াল যেটা লেন্থ বেশি আছে সেই ধরে তুমি নর্মালি এটা লং ওয়াল শর্ট ওয়াল মেথডে তুমি কোয়ান্টিটি বের করতে পারবে, ঠিক আছে। নর্মাল যারা একদম বেসিক জিনিস থেকে শিখবে লং ওয়াল শর্ট ওয়াল মেথড, তোমাকে এগুলো কিন্তু জিজ্ঞেস করবে, মানে এগুলো টেকনিক্যালি কথাবার্তা। মানে যারা তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে তখন দেখবে একটা এস্টিমেট তুমি তখন ইজিলি করে দিতে পারবে। তুমি ইনিশিয়ালিটি তোমার শিখতে হবে কিন্তু এটা, ঠিক আছে। তোমাকে তাদের যে লেন্থ তুমি বের করবে 5.3 প্লাস 0.9, বলে দিয়েছে ব্রেথটা 0.9। আর শর্ট ওয়াল ব্রেথের ক্ষেত্রে 4.3 মাইনাস হবে, লেন্থটা হচ্ছে প্লাস হয়, এটা মাইনাস হয় 3.4। সেই হিসাবে তুমি কোয়ান্টিটি বের করবে। কনক্রিট ইন ফাউন্ডেশন লং ওয়াল শর্ট ওয়ালের ক্ষেত্রে কতটা লাগছে, ব্রিক ওয়ার্ক ইন ফাউন্ডেশন অ্যান্ড প্লেন, লং ওয়াল ফার্স্ট ফুটিং, সেকেন্ড ফুটিং, প্লেন। তোমার যে কোনো একটা হয়তো বের করে দিতে পারো, আদৌ জানো কিনা জিনিসটা সেটাই। ব্রিক ওয়ার্ক ইন সুপারস্ট্রাকচার কতগুলো লাগছে সেটা তোমার বের করতে দিতে পারে। দেখো দুটো বেডরুম, মানে গতবারে দিয়েছিল অনেককে, দুটো বেডরুম সামনে একটা বারান্দা হয়তো সাপোজ দিয়ে দিল, সেক্ষেত্রে 4/6, 6/6, এটা সেন্টার লাইন মেথড বা লং ওয়াল শর্ট ওয়াল মেথডে তোমাকে নর্মালি বের করতে দেবে। আর্থ ওয়ার্ক ইন এক্সকাভেশন, দেখো এখানে লং ওয়াল সেন্টার টু সেন্টার ডিস্টেন্স মানে 4+6 প্লাস 0.3 প্লাস 2 ইন্টু ওই দুটোর হাফ হয়ে যাবে, হ্যাঁ, 0.3/2 মানে 10 পয়েন্ট। এটা বের করাটা আসল, এটা বের করে নিলে শর্ট ওয়াল আর ইনার ওয়ালের ক্ষেত্রে এটা বের করে নিলে তারপর তুমি ইজিলি সবগুলো তুমি বের করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন ফান্ডা। তোমরা পিডিএফটা দিয়ে দেবো, দেখে নিবে। সেন্ট্রাল লাইন মেথডটা একবারে জিনিসটা বেরিয়ে যাবে। তো সেন্ট্রাল লাইন মেথডে এভাবে ক্যালকুলেট করেছে, হ্যাঁ। টোটাল মিটার তোমার এত -2 ইন্টু এত বাই এত, ঠিক আছে, যে তোমার এটা থাকবে। তো সেখানে দুটো দিয়ে তুমি বের করতে পারবে, যেটা তোমার সুবিধা মনে হবে বা যেটা ওনারা বলবে সেই হিসাবে তুমি করবে, ঠিক আছে। সেন্টার টু সেন্টার লেন্থ অফ লং ওয়াল, মানে 6 মিটার তুমি দেখলে যে ড্রয়িংটা ছিল, 6 - 2 -0.4/2, মানে ওয়ালের থিকনেস বাই 2, 5.6 ছিল। আর এটা সেন্টার লাইন শর্ট ওয়ালের ক্ষেত্রে তোমার 4.6 ছিল। তোমার যেটা সুবিধা সেই মেথডে তুমি করবে, কোনো সমস্যা নেই। এটা জিজ্ঞেস করে। আর একটা যেটা ইম্পর্টেন্ট সার্ভে এর জন্য সেটা হচ্ছে, তো ধরো যারা ওয়াইএসটিভিতে কাজ করছো বা জেনারেলি সাপোজ যেটা বললাম যে রাস্তা ওয়ার্ডেনিং করতে গেলে মাটি লাগবে, আর্থ ওয়ার্কের ক্যালকুলেশন তোমার করতে হবে, রোড এস্টিমেট, সেক্ষেত্রে তোমার লেন্থ ব্রেথ হাইট, ঠিক আছে, এই যে ফর্মুলাটা তুমি ইউজ করবে, বিডি প্লাস এসডি স্কোয়ার ইন্টু এল। হুম, তোমার এস ইজ টু 1, the ratio of side slope as horizontal is to vertical for one vertical, হ্যাঁ, হরিজন্টাল হচ্ছে এস, তাই তো। তার মানে তুমি কি পাচ্ছ, এটা যদি বি হয় তোমার, সেক্ষেত্রে তুমি ভলিউম বের করবে বিডি প্লাস, ব্যাংকিং এর ক্ষেত্রে এটা, ঠিক আছে, বিডি প্লাস এস ডি স্কোয়ার ইন্টু এল। কতটা লেন্থে তুমি করবে সেই হিসাবে তুমি কোয়ান্টিটি বের করতে পারবে। এখানে বিভিন্ন রকম মেথড তোমরা জানো, মিড সেকশন এরিয়া মেথডটা তোমরা করতে পারো, ট্রাপিজয়েডাল মেথড আছে, সিমসন মেথড আছে, সে যে কোনো মেথড তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে। সেই হিসাবে যে কোনো সেকশন তুমি 30 মিটার পর পর যত ছোট সেকশন করবে তত তুমি তার কোয়ান্টিটি অ্যাকুরেট পাবে, ঠিক আছে। সেই হিসাবে তুমি এটা আরামসে করতে পারো। আর্থওয়ার্কটা কিন্তু বের করতে দেয় অনেক সময়, এটা এস্টিমেটিং এর একটা পার্ট।